ইরানে মার্কিন হামলাকে সমর্থন দেবে না স্পেন। তেহরানে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে চীন রাশিয়ার শক্ত অবস্থান। একে একে মুখ খুলছেন বিশ্ব নেতারা। যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত করল IRGC। ইরানের কামিকাজি ড্রোনের আঘাতে নাজেহাল মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। বাড়ছে হামলার তীব্রতা। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা। একযোগে দুবাই, সৌদি, কাতারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ডজন খানেক তেল শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির সদর দপ্তরে হামলা চালালো লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। ইরানের সমর্থনে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা। তেলবাহী ট্যাঙ্কার পাহারায় থাকা মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ড্রোন হামলা। জ্বালানি সংকটে বিশ্ববাজারে অস্থিরতা। হু হু করে বাড়ছে দাম। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে কোনো অবস্থাতেই পিছু হটবে না তেহরান। অন্যদিকে ইসরায়েলও পাল্লা দিয়ে বাড়াচ্ছে হামলার তীব্রতা। এমত অবস্থায় ইরানের উপর মার্কিন সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন। মঙ্গলবার রাতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের সময় পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সংলাপ ও পরামর্শের মাধ্যমে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য চীনের অবস্থানের উপর জোর দিয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও দুঃখজনকভাবে সামরিক হামলার মাধ্যমে এই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, চীন ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলার বিরোধিতা করে। বল প্রয়োগ প্রকৃত সমস্যার সমাধান করতে পারে না, বরং এটি নতুন সমস্যা তৈরি করবে। চীন তার জ্বালানি আমদানির জন্য উপসাগরীয় আরব রাষ্ট্রগুলির উপর ব্যাপকভাবে নির্ভর করে, যা চলমান যুদ্ধের কারণে এখন হুমকির মুখে রয়েছে। ইরানে ওয়াশিংটন তেল আবিবের যৌথ হামলার ঘটনায় মাদ্রিদ প্রতিবাদ জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন। এর জবাবে বুধবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকারের যে অবস্থান তাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি শব্দে বলা যায়, আর তা হলো যুদ্ধকে না। তিনি 2003 সালে ইরাক আগ্রাসনের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোকে অতীতের ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান। সানচেজ বলেন, ইরাক অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ তো হয়নি, উল্টো নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং অনেক মানুষের জীবন কঠিন করে তুলেছে যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, ইরাকের মতো ইরানে হামলাও কোটি কোটি সাধারণ মানুষের উপর একই ধরনের বাজে প্রভাব ফেলতে পারে, আর তার সরকার এখন এই ধরনের প্রভাব মোকাবেলার উপায় খুঁজছে। এর আগে ইরানে হামলায় স্পেন যুক্তরাষ্ট্রকে তার সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেয় ট্রাম্প মঙ্গলবার স্পেনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করেন। জবাবে মাদ্রিদ ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাকে অন্যায্য ও বিপজ্জনক সামরিক হস্তক্ষেপ বলে আখ্যা দেয়। ইরানের সেনাবাহিনী ও এর শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ইউনিটের অভিযানে যুক্তরাষ্ট্রের আরও একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একজন দায়িত্বশীল সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স এর আগে সোমবার 3টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল। সেই ঘটনার রেশ না কাটতেই নতুন করে আরও একটি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংসের খবর মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে নিখুঁত নিশানায় মার্কিন এই যুদ্ধবিমানটিকে আঘাত করা হয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যম ভূপাতিত হওয়া বিমানের ধ্বংসাবশেষ এবং বিধ্বস্ত হওয়ার আগে পাইলটদের বেরিয়ে আসার বেশ কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। ইরানের সশস্ত্র বাহিনী সোমবার সকালেও ইরান কুয়েত সীমান্ত এলাকায় একটি আমেরিকান F-15 যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আগুন যেন আরও ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, দুবাই ও কাতারে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে একযোগে চলছে ইরানের তাণ্ডব। দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদিতে CIA-এর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। এমন প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে ওয়াশিংটন। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ওই 3 দেশে দূতাবাস বন্ধ করেছে। এদিকে ইসরায়েল জানিয়েছে তারা ইরানে 10ম দফা হামলা শুরু করেছে। পাশাপাশি লেবানন
লেবাননেও চলছে বোমা বর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী কার্যত অচল হয়ে পড়েছে মার্কিন হামলায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ভাষ্য, ইরানের 17টি যুদ্ধজাহাজ ধ্বংস এবং প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের বিদ্রোহী গোষ্ঠী। একই সঙ্গে উত্তর ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত IAI এর সদর দপ্তরে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ইসরায়েলি অপরাধমূলক আগ্রাসনের জবাবে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত IAI সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রম সহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে থাকে। এদিকে হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ভারত মহাসাগরে তেলবাহী ট্যাঙ্কার পাহারায় থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান। তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার ভোরে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC নৌবাহিনী এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে, অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে কদর 360, কদর 360 এবং তালাইয়েহ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। জাহাজটি তখন একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারকে জ্বালানি সরবরাহের সময় নিরাপত্তা দিচ্ছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার পর 2 জাহাজের ডেকে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। তবে এই ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গোলা বারুদের গন্ধে মধ্যপ্রাচ্যে আকাশ যেন এখন গম্ভীর হয়ে আছে। প্রতিনিয়ত বিস্ফোরণের শব্দে আর ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। মৃত্যুপুরীতে পরিণত হওয়া এই ভূখণ্ডের চিত্র দেখে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ ও উৎকণ্ঠা, বিশেষ করে বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRANA এক বিবৃতিতে সাম্প্রতিক গবেষণা ও তথ্য বিশ্লেষণের ফল প্রকাশ করেছে। তারা জানায়, 28 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত 4 দিনে ইরান জুড়ে ব্যাপক বিমান হামলা চালানো হয়। এই সময় মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী শত শত রাউন্ড বোমা নিক্ষেপ করে, যার আঘাত পড়ে সামরিক স্থাপনার পাশাপাশি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও আবাসিক এলাকায়। HRAN এর তথ্য মতে 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরু হওয়ার পর থেকেই মাত্র 4 দিনে ইরানে নিহত হয়েছেন 1097 জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে 181 জন শিশু, যাদের বয়স 10 বছরের কম। একই সময় আহত হয়েছেন অন্তত 5402 জন, তাদের মধ্যেও রয়েছে কমপক্ষে 100 জন শিশু। নিহত ও আহতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য আসছে উল্লেখ করে HRANA বলছে, সেসব তথ্য যাচাই বাছাই কাজ এখনো চলমান। তবে পরিস্থিতির ভয়াবহতা দিন দিন স্পষ্ট হয়ে উঠছে, আর এর প্রধান ভুক্তভোগী হয়ে উঠছেন সাধারণ মানুষ। চলমান যুদ্ধের উত্তাপে নতুন করে আগুনে ঘি ঢালার মতো খবর দিল ট্রাম্প প্রশাসন। ইরানের সরাসরি হামলায় 50,000-এর বেশি মার্কিন সেনা অংশ নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি এই অভিযানে রয়েছে প্রায় 200 যুদ্ধবিমান, 2টি বিমানবাহী রণতরী এবং একাধিক বোমারু বিমান। মঙ্গলবার মার্কিন সেন্টার কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। কুপারের দাবি, সম্ভাব্য হামলার উৎসগুলো ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য, যার মধ্যে রয়েছে ইরানি নৌবাহিনী ও তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন। তার ভাষ্য অনুযায়ী ইতিমধ্যে 17টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং সমুদ্রতল, আকাশপথ ও সাইবার প্রেস সব দিক থেকেই নিরবিচ্ছিন্ন হামলা চলছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই অভিযানে সেনা ও যুদ্ধবিমানের সংখ্যা নির্ধারিত হলেও এর প্রকৃত প্রভাব বুঝতে সময় লাগবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারাও ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের একের পর এক হামলায় উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষেপেছে উপসাগরীয় দেশগুলো। হামলার মধ্য দিয়ে তেহরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সহ
এই অঞ্চলের দেশগুলো। এই অবস্থায় ছাড় নয় বরং কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশগুলোর শীর্ষ নেতারা। আরব দেশগুলো মনে করছে ইরান তাদের সার্বভৌমত্বের চরম সীমা বা রেড লাইন অতিক্রম করছে। কাতার সরকারের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, তাদের আবাসিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ক্রমাগত আঘাত হানা হচ্ছে, যা আর বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। এদিকে তেহরানের মূল লক্ষ্য হল প্রতিবেশী আরব দেশগুলোর পর্যটন, বাণিজ্য, জ্বালানি খাতের যে নিরাপদ ভাবমূর্তি রয়েছে তা ধূলিসাৎ করে দেওয়া। দুবাইয়ে জেবেল আলী বন্দর ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আরব দেশগুলোর ওপর চাপ বাড়ালে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে বলে ধারণা ইরানের, কিন্তু এই কৌশল উল্টো আরব দেশগুলোকে ওয়াশিংটনের আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে। এখন পর্যন্ত উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি। তবে পরিস্থিতি যেভাবে অবনতি হচ্ছে তাতে তারা নিজেদের প্রতিরক্ষা নিশ্চিত করতে সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস ইরানকে কাণ্ডজ্ঞান ফিরে পাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এই যুদ্ধ প্রতিবেশীদের সাথে নয়। তিনি সতর্ক করেছেন যে ইরান যদি দায়িত্বশীল আচরণ না করে তবে তাদের ওপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং সামরিক উত্তেজনার বৃত্ত আরও বড় হবে। বর্তমান উপসাগরীয় দেশগুলোর নেতৃত্ব তাদের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় পাল্টা জবাব দেওয়া সহ সব ধরনের বিকল্প পথ খোলা রেখেছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ। দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খুশ মেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যু খবর, আবার কখনো পান যুদ্ধবিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা বোল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বোল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যুগাযুগের সমস্যাটি সংশোধন করা না হয় তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই কূটনীতিক বলেন, ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে। নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূরণ হলো ইরানের সর্বোচ্চ নেতার আসর। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির আসনে বসতে দেখা যাবে তার ছেলে মোস্তফা খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। 1969 সালে 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতা করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডার এর একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূরাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়া থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ তিনি নেবেন কিনা এটাই এখন দেখার বিষয়।